এমন শ্যামবর্ণ মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। তার চেয়ে আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাকে আমার ছেলের বউ বানিয়ে নিতে চাই। হবু শাশুড়ির মুখে এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল তে। এমন কথা সে একের অধিকবার শুনেছে, তাই সয়ে গেছে, কিন্তু চোখের জল সে যেন তেয়ের সাথে সন্ধি করেছে আজ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জলগুলো, কিন্তু এমন তো কখনো হয়নি। কিন্তু কেন? এর মাঝে তেয়ের বাবা বলে ওঠেন, কি বলছেন আপা এসব? আপনার ছেলে তো আমাকে বলেছে সে তেকে পছন্দ করে, তাহলে ও তো ছোট, আর এই বয়সী ছেলেরা এমন কথা বলবে, তাতে কান দিতে নেই। আমার ছেলে তো সবসময় মায়ের কথাই শোনে, ঠিক না বাবা? তেয়ের হবু বর তার মায়ের কথার সম্মতি সূচক মাথা নাড়ালো। তার কথায় তেয়ের বাবা চেঁচিয়ে উঠলেন, এমন ভাব করছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতে, এর ফল তো তুমি অবশ্যই পাবে, আর সেটা আজ হোক বা কাল। বলি তেয়ের বাবা রাগে ক্ষোভে হন হন করে সেখান থেকে প্রস্থান করলেন। নিজের রুমে এসে মাথা নিচু করে বসে রইলেন। আজ তার একটি সিদ্ধান্তে তার ছোট্ট তেয়ের জীবনটা তছনছ হয়ে গেল। সেদিন যদি জেহবকে তার ঘরে না আনতো তার মেয়ের মা হিসাবে, তাহলে আজ কতই না সুখে থাকতো তার মেয়েটি। এইদিকে তেয়ের বাবা যাওয়া মাত্রই তেয়ের ছোট বোন মানে সৎ বোনকে বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা জেহব। সে তো এটাই চেয়েছিল যেন সাইনো রোজিকে বিয়ে করে। তাদের এহেন কথাবার্তায় যেন তেয়ের হৃদয়টা ফেটে যাচ্ছে, তাই সে সইতে না পেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে জড়সড় হয়ে কান্না নিঃশব্দে করতে লাগলো। আজ তার চোখের জল যেন বাঁধ ভেঙেছে। সে কখনোই ভাবতে পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে। তের 8 বছর বয়সী তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো একটি মেলায়। সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও তের মাকে পায়নি, আর তাই তো তিনি তার বড় ভাইদের কথা মতো তের দেখাশোনার জন্যই জিওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কে জানতো সেই সিদ্ধান্তই তার আদরে মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়াবে। তে ধুকরে কেঁদে উঠল, কেন মা একা ফেলে চলে গেলে? শুনছো না তুমি? তোমার এই ছোট্ট তের বুক ফাটা আর্তনাদ। কেউ আমাকে আর ভালোবাসে না, শুধু বাবা ছাড়া। নিঃশব্দে কান্না করতে করতে চোখগুলো ফুলে উঠল তের। সে দ্রুত ওয়াশরুমে গেল, মুখে পানির ছাড়া ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিকে এগিয়ে যেতেই রোজের খালা তের হাত থেকে ট্রেটি ছিনিয়ে দু একটা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল। তে মুস্কি হেসে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল তারই হবু বর তার ছোট বোনকে রিং পরাচ্ছে। কতই না খুশি হয়েছে মেয়েটি। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে এলো। দিন দুয়েক চলে গেল এমন করে, কিন্তু তের প্রতি অত্যাচার আর থামছে না। ভার্সিটির ক্লাস শেষ না হতেই বাড়ি হাজির হতে হয়। এই সময় সকলে আড্ডা দেয় ভার্সিটিতে, আর সে দৌড়ায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছাতে দেরি হলে তার খাওয়া বন্ধ সেদিনের জন্য। তার সাথে গরম খুন্তির ছেক মুখ বুজে সহ্য করে সে। আজ তার বেস্ট ফ্রেন্ড লিজার সাথে একটা কনসার্টে যাওয়ার কথা, কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার জেকে আসবে, মানে জিওন জাংকুক। হাজারো মেয়ের ক্রাশ, তেরও ক্রাশ বলা চলে, যার এক টুকরো চাহনিতে যে কোনো মেয়েরই হার্টবিট মিস্টাপ হয়ে যাবে। মোস্ট এলিজিবল ব্যাচেলার হিসাবে যার নাম ডাক, সেই আসবে উত্তরার সেই কনসার্টে। সেখানে ভিড় করেছে হাজারো মেয়ে। তে আর লিজাও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে। জিওন জাংকুক পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। অবশ্য কনসার্ট শুরু হতে এখনো সময় আছে। জাস্ট জাংকুকের কণ্ঠ শুনতে বিবাহিত মনে সেখানে বসে আছে মেয়েরা। বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়েছে। জাংকুকও গান গাইছে, যেটাতে প্রতিনিয়ত শোনে তের একটা ফেভারিট গান। তেও মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তার ফেভারিট গানটি গাইছে, তাতে সেও মনে মনে সুর মেলাচ্ছে। গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেন করা। প্রতিটি লাইন যেন সে নিজ আবেগ দিয়ে গেয়েছে। গান শেষ হওয়া মাত্রই চারদিক থেকে হই হুল্লোড় শুরু হয়ে গেল। তে আর
লিজা সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সকলকে অবাক করে দিয়ে জাংকুক এক গুচ্ছ কালো গোলাপ নিয়ে তের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, তে উইল ইউ ম্যারি মি, ক্যান আই হ্যাভ ইউ? জাংকুকের এমন প্রপোজালে সকলের খালি একটাই আবদার তের প্রতি, সেটা হলো অ্যাকসেপ্টে। কিন্তু তে কিছুই না বলে লিজার হাত ধরে বেরিয়ে এলো কনসার্ট থেকে। জাংকুকের এই প্রপোজাল লাইভ দেখানো হচ্ছিল, তাই তে কিছু বলতে পারেনি, কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে। তেকে এমন করে বেরিয়ে আসতে দেখে লিজা জিজ্ঞাসা করলো, তে কি হয়েছে, তুই ওনাকে অ্যাকসেপ্ট করিসনি কেন? কেন করিনি সেটা তুই বুঝতে পেরেও কেন এমন প্রশ্ন করিস? প্লিজ আমাকে এটা নিয়ে আর বলিস না, আজ থেকে হয়তো বাসার বাইরে আসা বন্ধ করে দিবে। কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে তে বাসার সামনে আসতে দেখতে পেল যে হকে হয়তো কোনটি হাতে দাঁড়িয়ে আছে। সে শুকনো ঢোক গিলে লিজাকে বিদায় দিয়ে বাসার দিকে এগিয়ে গেল। জাংকুক সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে চলে এলো বাসায়। আর আসার পরপরই একটা কথা বিড়বিড় করছে, শ্যামা পাখি তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুধুই আমার, আর কারো হতে দিব না তোমাকে। তে জাংকুককে কেউ আলাদা করতে পারবে না, তে শুধু জাংকুকের। আই নিড ইউ অ্যাট এনি কোস্ট। ছাদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে জাংকুক, প্রকৃতির পানে চেয়ে আছে মুগ্ধ নয়নে। শরতের মেঘহীন আকাশের দিকে তাকিয়ে আছে এক মনি। কিছু দূরে সারি সারি মেঘের ছোট্ট ভেলা দেখা যাচ্ছে। এমনই এক গোধূলিতে হারিয়ে যেতে চায় জাংকুক তার তে পাখিকে নিয়ে, তার প্রেয়সীর হাত ধরে। জাংকুকের মনটা আজ বেশ খুশি, কারণ তার মা নিজেই বলেছে সে তেকে নিজের পুত্রবধূ হিসাবে দেখতে চায়। যে মানুষটি প্রেম ভালোবাসাকে এতটাই ঘৃণা করত যে নিজ মেয়েকে পর্যন্ত মেনে নেননি, আর সেই মানুষটাই বলছে সে তার ছেলের পছন্দের মানুষকে পুত্রবধূ হিসাবে চাইছে। এর চেয়ে খুশির খবর আর কি আছে জাংকুকের জন্য? এখন শুধু তের রাজি হওয়ার পালা, তাহলে সে একেবারে তাকে আপন করে নেবে। জাংকুক কথাগুলো আনমনে ভাবতেই তার ফোনে কল এলো। আচমকা এমন হওয়াতে সে একটু বিরক্ত হলো, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। যে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে সে আজ ক্লান্ত প্রায়, আজ সেই মানুষটাই তাকে ফোন করেছে। ঠোঁটে সেই কিঞ্চিত পরিমাণ হাসিটা আরও গাঢ় হলো। খুশি মনে রিসিভ করতে উপাস থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ এলো, জাংকুক ভাইয়া। তে তে আচমকা লিজার কান্না কণ্ঠে তের কথা শুনে জাংকুকের বুকের ধুকপুকানি শুরু হয়ে গেল। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় তাকে ঘিরে ধরলো। কেমন অস্থির অস্থির লাগছে তার, ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো লিজাকে, কি হয়েছে তে পাখি, প্লিজ আনসার মি। ওর ছোট মা প্রচণ্ড মেরেছে ওকে, ও অজ্ঞান হয়ে গেছে, পরে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? কখন হয়েছে এসব? এখন কোথায় আমার তে পাখি? আর তুমি বা কোথায়? আপনি প্লিজ এখানে হসপিটালে চলে আসুন, আপনাকে মেসেজে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জাংকুক গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেল লিজার দেওয়া ঠিকানায়। 10 মিনিটের কম সময়ে সেখানে উপস্থিত হলো। ভিতরে ঢুকে দেখতে পেল লিজা বারান্দায় বসে আছে। জাংকুক সেদিকে এগিয়ে গিয়ে লিজার কাঁধে হাত রাখলো। কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকাতে জাংকুককে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। জাংকুক অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, আমার তে পাখি কেমন আছে এখন? ডাক্তার কি বলেছে, ঠিক হয়ে যাবে তো? রিল্যাক্স ভাইয়া, তে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, তবে মাথায় আঘাত পাওয়াতে সেন্সলেস হয়ে গিয়েছিল। থ্যাংক গড, আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম। যাই হোক, ও এখন কোথায়? কেবিনে শিফট করবে এখন মেবি। তাদের কথার মাঝেই ডাক্তার এসে উপস্থিত হলো। তাদের উদ্দেশ্য করে বললেন, মিস তের গার্জেন কি আপনারা? উনি মিস তে নয় ডাক্তার সাহেব, মিসেস জিয়ন, মাই ওয়াইফ। আর হ্যাঁ, আমরাই ওর বাড়ির লোক। এখন কেমন আছে আমার ওয়াইফ? জাংকুকের কথায় বেশ অবাক হলো লিজা, তার চেয়ে বেশি অবাক হলেন ডাক্তার। তবে ডাক্তার সাহেব নিজেকে সামনে নিয়ে হালকা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। পিট পিট করে চোখ খুলতেই নিজেকে একটা আবদ্ধ ঘর আবিষ্কার করলো তে। ধীরে ধীরে উঠে বসলো সে।
তাকিয়ে দেখলো চারদিকটা। ঘরটা বেশ বড় বলেই চলে, বেশ সুন্দর আর গোছালো রুমটা। কিন্তু ও এখানে কেন বুঝতে পারছে না। ও তো বাসায় না, 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 ওকে তো ওর ছোট মা মেরেছিল, যার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তাহলে এটা তো তাদের বাড়ির কোনো রুম নয়, লিজাদের। কিন্তু লিজাদের বাড়ির প্রত্যেকটা কোণা সে চেনে, তাহলে কার বাড়ি? সে এলোই বা কিভাবে? হঠাৎ ওয়াশরুমের দরজা খুলতেই চমকে উঠল তে। তেকে চমকে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো জাংকুক। জাংকুককে এমন অবস্থায় রুমে দেখে ভয় পেয়ে গেল তে। ভয় পেয়ে জড়সড় হয়ে বসলো, দু হাঁটুর মাঝে মাথা দিয়ে ফুপিয়ে কান্না করে দিল সে। জাংকুকের এতক্ষণ খেয়ালই ছিল না তার রুমে আরেকজন মানুষের অস্তিত্ব বিরাজ করছে। কারো ফুপিয়ে কান্নার আওয়াজে পেছনে ফিরতেই তেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বুঝতে পারল না সে কেন কান্না করছে। দ্রুত কাবার থেকে কাপড় নিয়ে চেঞ্জ করে নিল। জাংকুকের ডাকে মাথা উঁচু করে তাকালো তে। তার চোখে স্পষ্ট ভয়ের আভা ফুটে উঠেছে। তের কাছে গিয়ে দু গালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, তে পাখি, কেমন লাগছে এখন? আমি এখানে কেন? প্লিজ আমাকে যেতে দিন, ফুপিয়ে কান্না করতে করতে বলল তে। বেশ, যাবে, তবে সুস্থ হও। না, আমি এখনই যাব। এত কথা কেন বলো তুমি? জাংকুকের ধমকে চুপসে গেল তে। জাংকুক এবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তে, সেদিন কি হয়েছিল? তোমার এমন অবস্থা কে করেছিল? জাংকুকের গম্ভীরতা তের মনে ভয় ধরিয়ে দিল। এমনিতেই কিছুক্ষণ আগের ধমকে চুপসে গিয়েছিল, না জানে এখন যদি উত্তর না দেয় তাহলে। তের ভাবনার মাঝে জাংকুক রেগে বলে উঠল, এই মেয়ে কথা কানে যায় না? কি হয়েছিল বললাম সেদিন? সবটাই বলবে, মানে সবটাই। তে এবার চোখ ছোট ছোট করে রেগে বলে উঠল, এই মিস্টার, কথায় কথায় এত ধমক দেন কেন? বলছি এবার শুনুন। তারপর সব ঘটনাই বলল, প্রতিটা সেকেন্ডের হিসাব দিল জাংকুককে। কথাগুলো শুনে জাংকুক রাগে বোম হয়ে গেল, যেন এক্ষুনি ব্লাস্ট হবে। সে হাত যুগল মুষ্টিবদ্ধ করে নিজেকে দমাতে পারছে না। তার প্রিয়তমার সাথে করা অন্যায় সে কখনোই মেনে নেবে না, এর প্রতিশোধ সে নেবেই। তের কথা শেষ হতেই একজন সার্ভেন্ট খাবার নিয়ে দরজায় নক করলো। কামিং, শান্ত কণ্ঠে আসার অনুমতি দিল জাংকুক। সার্ভেন্টগুলো খাবার রেখে চলে গেল। জাংকুক হাত ধুয়ে এসে বসলো তের সামনে। তারপর তের মুখের সামনে এক লোকমা তুলে তাকালো ওর দিকে। নাও, হা করো। তে নাক মুখ কুচকে জবাব দিল, খাবো না। নো মোর ওয়ার্ডস, চুপচাপ হা করো, না হলে জোর করে খাওয়াবো। জাংকুকের কথায় তের মুখ আপনা আপনি হা হয়ে গেল। জাংকুক সুবিধা মতো লোকমাটা তের মুখে চালান করে দিল। এভাবে একে একে সব খাবারগুলো তেকে খাইয়ে দিল। চুপচাপ শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি বলে বেরিয়ে গেল জাংকুক। এতক্ষণ জাংকুকের সামনে কিছু বলতে না পারলো, এখন বসে বসে জাংকুকের 14 বংশ উদ্ধার করতে লাগলো তে। রাত 12:37। এই সময় তেমন কেউ ফোন দেয় না তের বাবাকে, কিন্তু আজ ফোন পেয়ে বেশ অবাক হলেন তিনি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা অপরিচিত গম্ভীর নারী কণ্ঠস্বর ভেসে এলো, আর সেটা হলো, কাজটা ভালো করলে না, এর প্রতিটার ফল তুমি ভোগ করবে। কে আপনি? ভয় পেয়ে জিজ্ঞাসা করলো। সময় হলেই জানতে পারবে। সি ইউ সন বলেই কল কেটে দিল মহিলাটি। সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে সদ্যই। হেমন্তর শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন ধূসর গাঢ়। শীতের সকালে বাগানে খালি পায়ে শিশিরে ভেজা ঘাসের উপর এক মনে হাসছে। অনেকদিন পর এমন সুযোগ পেয়ে খুবই খুশি সে। শীতের জানান দিতেই কুয়াশায় আচ্ছন্ন চারদিকটা। ওই বাড়িতে থাকাকালীন সময় শুধু অত্যাচারের কারণে একটুকু শান্তিতে থাকতে পারেনি সে। সেখানে শিশির ভেজা সকাল তো দূরে থাক, আজ এই মিষ্টিময় মুহূর্তে তের সাথে আছে জাংকুকের মা। উনি একেবারে চলে এসেছিলেন সেদিনই, যেদিন তে এসেছিল। সেদিনের পর থেকেই তেকে নিজের মেয়ের মতনই আগলে রেখেছেন। হঠাৎ আজ সকালবেলাতে আবদার করে বসলো সে নাকি বাগানে হাঁটবে, তাও খালি পায়ে। তিনি কি আর ফেলতে পারেন তার মেয়ের কথা? তিনিও সাড়া দিলেন তের কথায়। দুজন একসাথে হাঁটবে শিশির ভেজা সকালে। তাই তো আজ সকাল সকাল বেরিয়ে বাড়ির বাগানটাতে হাসছেন তেকে নিয়ে। তের বাচ্চা মুখগুলো খিলখিলিয়ে হাসি, সব মিলিয়ে একটা ভালো লাগার মুহূর্ত গড়ে তুলেছে জাংকুকের মায়ের জন্য। আন্টি, আজ সকালটা বেশ ফুরফুরে, তাই না?
হ্যাঁ রে মা, জানিস তোর আঙ্কেলের সাথে কতই না সময় কাটিয়েছি, এমন বেশ রোমাঞ্চনীয় ছিল। তাই তো আজ কেমন লাগছে? তোমার সাথে বেশ লাগছে আমারও। আজ প্রথম শীতের সকাল, তোমার সাথে খুব ভালো লাগছে। এভাবে কথা বলছে দুজন আর আশেপাশে ঘুরছে। তেকে নিজের পুত্রবধূ করার আরও একটা মোক্ষম সুযোগ নিলেন তিনি। এর হয়তো একটা কারণ আছে যেটা সকলের অজানা। সবকিছু সঠিক হলে জিসু এর মোক্ষম চালটাই চালবেন। হঠাৎ জাংকুককে এক ধ্যানে তীরের দিকে তাকিয়ে থাকে দেখে মুস্কি হাসলেন জিসু। নিজে সেখান থেকে সরে এলেন, সুযোগ করে দিলেন জাংকুককে। জাংকুকও বুঝতে পেরে সেই সুযোগে তে ঠিক পিছনে চলে এলো। অনেকক্ষণ ধরে জিসুর উপস্থিতি না পেয়ে পিছন ফিরে তাকাতে চমকে উঠল তে, কারণ তার ঠিক পিছনে জাংকুক দু হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে মুস্কি হাসি, যেটা যে কোনো মেয়েকেই ঘায়ল করতে যথেষ্ট। আর সেটাই এখন তের একমাত্র ভয়ের কারণ। জাংকুক ঘোর লাগা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তেও তাকিয়ে আছে তার চোখের দিকে। কতটা গভীর তার দু চোখ, ঠোঁট দুটির নিচে একটা লালচে তিল, সিল্কি চুল যা ছেলেদের থাকতে নেই, সব মিলিয়ে একদম পারফেক্ট। তে কখনো এতটা সামনে থেকে কোনো পুরুষ মানুষের দিকে তাকায়নি যতটা আজ জাংকুকের দিকে তাকিয়ে আছে। শ্যামা পাখি, আর কত ভাবো আমায় নিয়ে? খুন করবে নাকি তুমি আমায়? হঠাৎ জাংকুকের এহেন কথায় অবাক না হয়ে পারল না তে। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, মানে হলো তুমি এমন চুল ছেড়ে দিলে কেন? জানো এই রূপে বারবার খুন হই আমি। যতবারই তুমি এই রূপে আমার সামনে আসো ততবারই আমি নিজেকে সামলাতে পারি না যে বারবার ইচ্ছে করে তোমার মাঝে নিজেকে বিলিয়ে দেই। ইস, শখ কত! আপনি কেন আমার মাঝে নিজেকে বিলিয়ে দিবেন? এবার জাংকুকের কথায় মুখ ভেঙচি দিয়ে জবাব দিল তে, ভালোবাসি তাই, কিন্তু আমি তো বাসি না বলে হঠাৎ সে লজ্জা মাখা মুস্কি হাসি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। জাংকুক বোকার মতো তের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেই নিজের মাথায় থাপ্পড় দিয়ে বসলো। আজও বোকা বানালো তে পাখি আমায়। উফ, মেয়েটা নির্ঘাত খুন করবে আমায়। আবারও একই কায়দায় তে তাকে মিষ্টি হাসি দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এমন করে গত 2 মাস যাবত যতবারই জাংকুক তার কাছে আসতে চায় ততবারই সে তাকে বোকা বানিয়ে চলে যায়। হ্যাঁ, সেদিনের পর এখন তে জাংকুকের বাসায় থাকে। রুমে এসে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। যতবারই জাংকুক তার মুখোমুখি কিংবা সামনে যায় ততবারই তার হার্টবিট এতটা ফাস্ট চলে যে হার্ট অ্যাটাক করার উপক্রম। উফ, আরেকটুর জন্যই নির্ঘাত আজ শেষ দিন ছিল আমার জন্য এই মানুষটাই না বলে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আজ ভার্সিটিতে যাবে, তাও 2 মাস পর। জাংকুকে টোটালি নিষেধ ছিল, কিন্তু তের জোড়াজোড়িতে সম্মতি দিল। তবে রিক্সায় যাওয়া যাবে না। টানা আধ ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো তে। এখন সোজা জিসুর রুমে যাবে, তারপর ব্রেকফাস্ট করে সোজা ভার্সিটি। অবশ্য গাড়ি নিয়ে যাবে, রিক্সা করে যাওয়াটা জাংকুকের সরাসরি নিষেধ। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে তে। কত অচেনা লাগছে ক্যাম্পাসটা। কতদিন পর এলো ক্যাম্পাসে, সব কিছু যেন পাল্টে গেল। তার মাঝেই উপস্থিত হলো লিজা। তে লিজাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। তারপর দুজনে একসাথে কথা বলল। দুজনেই হাঁটা দিল ক্লাসের দিকে। মাঝ পথে তাদের থামিয়ে দিল একদল বখাটে। তেজান, আমার প্রপোজাল কখন অ্যাকসেপ্ট করবে? কি সমস্যা আপনাদের? এভাবে পথ আটকানো ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? তে তাদের কথা শুনিয়ে লিজার হাত ধরে ক্লাসরুমে চলে গেল। সেদিনের পর থেকে কেউ আর ফোন না করলেও বেশ ভয়ে ছিলেন জেহব আর সুগা। তবে ভয়টা আরও বাড়িয়ে দিল কিছুক্ষণ আগের ফোনটা, তাও রাত 3:33। এত রাতে ফোন দিলে মানুষের নিশ্চয়ই ভয় হওয়ারই কথা। ঠিক একই রকম ভয় পেলেন তারা। ভাবছেন তাহলে কি নিশ্চয়ই কোনো গভীর চক্রান্তে ফেসেছেন তারা। কিন্তু তাদের এমন করে হুমকি দেওয়ার মানে বুঝতে পারছে না তারা। সর্বশেষ যে ছিল তাকে তো নিঃশেষ করে দিয়েছিল, সবশেষে তার মেয়েকেও। কিন্তু কেন তাদের আবারও এমন হুমকির সম্মুখীন হতে হচ্ছে? শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন নীড়ে। অন্ধকারের শুরুতেই কুয়াশায় আচ্ছাদিত হয়ে যায় চারদিকটা। শিশিরে ভেজে যায়
তৃষ্ণাত প্রকৃতি। সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকেলবেলা, সূর্যের অস্ত যাওয়া মুহূর্তের সময়টা রক্তলাল হয়ে উঠে পশ্চিম আকাশ, আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা। কিছু মানুষ তাদের কাছের মানুষের কাছ থেকে অবহেলার কারণে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। নির্ঘুম রাত কাটানো মানুষদের মাঝে তেও একজন হয়ে উঠেছে। কিছুদিন যাবৎ স্বপ্নে নিজ বাবাকে নৃশংসভাবে হত্যা হতে দেখে আতঙ্কে আছে তে। স্বপ্নে অসহ্য মৃত্যু যন্ত্রণায় কাতরায় তার বাবা, কিন্তু তার বাবার এমন বেহাল দশা করা লোকটার চেহারা পুরোটাই ঝাপসা দেখে সে। অথচ সেই মুহূর্তে তার বাবার দিকে তাকালে স্পষ্ট রক্তাক্ত মুখখানা দেখতে পায়, কিন্তু আগন্তুক ব্যক্তির চেহারার সম্পূর্ণ চেহারাটাই ঝাপসা। কিন্তু কেন? লোকটি কি পুরুষ নাকি মহিলা সেটা বুঝতে না পারলেও এটা বুঝতে পেরেছেন তার বেশভূষা অনেকটা মহিলাদের মতনই। তাহলে কি তার বাবার এমন দশার পেছনে অন্য কোনো রহস্য আছে? স্বপ্নটা তার শোনা জেহবের কথাগুলোর সাথে অনেকটা মিলে যায়, যার কারণে জেহব লোকদের দিয়ে মেরে বাইরের রাস্তায় ফেলে দিয়েছিল তাকে। তাহলে কি তার স্বপ্ন আর বাস্তবের জেহবের মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবতে থাকে সে। ঘুমের ঘোরে এমন ভয়ঙ্কর স্বপ্নটাই খালি দেখছে সে। সকালে নিজ রুমে বসে এসব নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। ভাবনার ছেদ পড়ল যিশু ডাকে, তেমা কি ভাবছো? এই তো মামুনি, কিছু না, এমনি বসেছিলাম। আর সামনে পরীক্ষা তো, তাই টেনশন হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার, টেনশন নিও না। জাংকুক তো আছি, সেও ইকোনমিক্সের স্টুডেন্ট। জাংকুক তোমাকে হেল্প করবে। চলো ফ্রেশ হবে, আজ একটা বিশেষ জায়গায় নিয়ে যাব তোমায়। যিশু খুশি মনে তের রুম থেকে চলে গেলেন। আজ তের সামনে রহস্যের কিছুটা খোলাসা করবেন বলে ভেবেছেন, তাই তার এমন প্রস্তুতি। সুগা আর জেহব দুজনই তাদের পার্সোনাল উকিল জামাল শিকদারের চেম্বারে বসে আছেন। দুজনই আজ আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন অ্যাডভোকেট জামাল শিকদারের সাথে প্রপার্টি সম্পর্কিত কিছু বিষয়ে। আসলে আমরা চাই প্রপার্টিগুলো সব নিজেদের নামে করে ফেলতে। তো আমার মেয়ে মানে যে ছিল তে, ও সব কি এখন নিজের নামে করা যাবে? হোয়াট? কি যাতা বলছেন? ওর ভাগের সবগুলো প্রপার্টি ওরই থাকবে। ওর ইচ্ছের বিরোধিতা করলে এসব নেওয়া যাবে না। তবে একটা সুযোগ আছে। কিসের সুযোগ? মার্ডার। চমকে উঠল দুজনেই। মার্ডার করতে হবে? কাকে? দুজনেই উৎসুক দৃষ্টিতে তাকালো উকিল সাহেবের দিকে। মানেটা হচ্ছে আপনাকে আপনার মেয়েকে মার্ডার করতে হবে, কেউ জানবে না। অ্যান্ড তারপর আর কি? সব কিছুর মালিক আপনারাই, এবং এটার সকল দায়িত্বই আমি নিব। ট্রাস্ট মি। সুগা আর জেহবের চোখ চকচকিয়ে উঠল তাদের। হ্যাঁ, সুগার সকল সম্পত্তির মালিকতে, যেটা তের দাদা ওর নামে করে গিয়েছিল। জেহব তের বাবার প্রাক্তন, যার সাথে কলেজ লাইফ থেকে প্রেমে মত্ত ছিল সুগা। তের মায়ের মিসিংয়ে সুগা আর জেহবের হাতে রয়েছে, সেটাতে নিশ্চিত হলো তে। কারণ যিশু তেকে সেখানে নিয়ে গিয়েছিল যেখানে জেহব আর সুগা আজ গিয়েছিল, মানে জামাল শিকদারের কাছে। তে আহত দৃষ্টিতে যিশুর পানে তাকাল। যিশু শান্ত থাকতে বললেন ইশারা করে। তাদের ভাবনার মাঝেই সুগা বলে উঠলেন, আমি এক্ষুনি চাই ওই তেকে মার্ডার করতে। আমার সম্পত্তির প্রয়োজন। এতে যদি নিজের আপন কাউকে বিসর্জন দিতে হয় তাতেও আমার হাত কাঁপবে না, আর কাঁপেও নি। তে মাথা নিচু করে বসে রইল। সে ভাবছে, যাকে সে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করত, আজ সেই মানুষটা তাকে খুন করার চিন্তায় মেতে আছে। তাহলে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থে এতটাই অন্ধ যে তার প্রিয় মানুষের প্রাণ নিতে এতটুকু পরিমাণ হাত কাঁপে না? তবে কি তার মায়ের হত্যাকারী তার বাবা? না না, কোনো বাবা নয়, সে বাবা হতে পারে না। সে একজন খুনি, স্বার্থলোভী খুনি। তে মনে মনে আওড়ালো, আমি এটার প্রতিশোধ নিবই। তেদের বাসায় আসার আগে জাংকুক বাড়ি এসেছিল। অবশ্য এসে প্রথমে তের খোঁজ নেওয়ায় মুহূর্তে যখন সার্ভেন্টদের কাছ থেকে জানতে পারলো তারা বের হয়েছেন, তাই আর কিচ্ছু বলেনি। না হয় তুল কালাম বাঁধিয়ে ফেলতে বাড়িতে।
আজ অনেকদিন পর লাইভে আসবে জাংকুক। একদম বাড়িতে বসে করবে লাইভ। সেদিন তেকে প্রপোজ করার পর আর দেখা যায়নি তাকে। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে, কিন্তু আবারও লাইভে আসতে হলো তাকে। তাই আজ সময় পেয়ে চলে এলো লাইভে। তার ভক্তদের জোয়ার বইছে, এক একজনের এক এক মন্তব্য আর প্রশ্নের প্লাবন। সবার প্রশ্নের উত্তর দিতে না পারলো, কিছু কিছু উত্তর দিয়ে কথা বলা শুরু করলো। তারপর সে গান গাইতে শুরু করলো, আর যে কটা গান গাইলো সবই ছিল তের পছন্দের। প্রতিটা গানই তের পছন্দের ঊর্ধ্বে রয়েছে। তার রুমের বড় আয়নাতে তেকে দেখেছে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে। সে জানে তে তার গানের প্রচন্ড রকম ভক্ত, তাই সে প্রতিটা গানই গেল তের পছন্দের। তে অবাক হলো যে জাংকুক আজ তার পছন্দের সব গান গাইছে। মনে মনে সে জাংকুককে ধন্যবাদ দিল যে তার মন ভালো করে দেওয়ার জন্য। আর জাংকুক সেদিকে তাকিয়ে মুস্কি হেসে কয়েকটা গান গেয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দ্রুত লাইভ এন্ড করলো। তারপর এগিয়ে গেল দরজার দিকে, যেখানটায় তার প্রিয়সীর উপস্থিতি জানান দিচ্ছে। তে গান শোনা এতটাই মতো ছিল যে পারিপার্শ্বিক ভাবনা নিয়ে কোনো হুঁশ ছিল না। জাংকুক একদম সোজা হয়ে পকেটে দু হাতে গুজে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল তের সামনে। হঠাৎ গান বন্ধ হওয়ায় হুঁশ এলো তের। সে জাংকুকের রুমের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে জাংকুককে এমন দাঁড়াতে দেখবে সে ভাবতে পারেনি। চমকে গেল সে। তাড়াতাড়ি চলে যেতে নিলে জাংকুক তের কোমর ধরে কাছে টেনে নেয়। জাংকুকের এমন ব্যবহারে আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেল তে। গোল গোল হয়ে এলো চক্ষু জোড়া, মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল তার। খোলা আকাশের পানে চেয়ে আছে দুজনেই, একে অন্যের উষ্ণতা নিচ্ছে আপন মনে। আজ অনেক কষ্টে তেকে ছাদে আনতে সক্ষম হয়েছে জাংকুক। সেদিন লাইভে আসার পর থেকেই জাংকুকের থেকে বেশ দূরে দূরেই থাকছে সে। জাংকুকের উপস্থিতিতে তে যেন নিজের মাঝে থাকে না, হারিয়ে যায় নতুন দুনিয়ায়। কেন এমন হয় সেটা তের জানা নেই, তবে তার ভালো লাগা কাজ করে জাংকুকের উপস্থিতিতে। দুজনের ভাবনার মাঝেই জাংকুক প্রথমে শুরু করলো অনুভূতির মায়াজালে। ভালোবাসার অন্তরে নিহিত থাকে বিচ্ছেদের বেদনা। যাকে বিচ্ছেদ বলা হয় তাকে একান্ত আপন করে পাওয়াও বলা যেতে পারে, কেননা এ প্রেমে নিষেধ নেই, প্রিয় নেই, আছে কেবলমাত্র প্রিয়ের জন্য গভীর অনুরাগ। এই প্রেমে প্রণয়ের স্মৃতিটুকুই থেকে যায়, আর বাকি সকলই বিলুপ্তির পথে। ভালোবাসার হৃদয় কতটা জুড়ে বিস্তৃত হয়ে আছে তার প্রকাশ ঘটে যায় মুহূর্তে মুহূর্তে। ভালোবাসা প্রকাশে নয়, ভালোবাসা অনুভবে পূর্ণতা পায়। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসা তত নীরব, তত গোপন। ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে প্রমাণ চায় না, ভালোবাসা অনুভূতির মাধ্যমে বিস্তার লাভ করে। আকাশের দিকে তাকিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলো জাংকুক। পাশেই অবাক চোখে চেয়ে আছে তে। জাংকুকের দিকে কি সুন্দর করে ছন্দ মিলিয়ে দিল সে, মনটা ছুঁয়ে দিল একদম। তেকে তার নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে লেডি কিলার মুস্কি হাসি দিল, যেটাতে তার হার্টবিট মিস হয়ে যাওয়ার জোগাড়। মুহূর্তেই জাংকুকের মুস্কি হাসি দেখে লজ্জায় মুখ নামিয়ে নেয় তে। প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে আজ। জাংকুক এবার মলিন কণ্ঠে বলল, তে তুমি বুঝতে পারছো না কেন? তোমায় ভালোবাসি আমি, প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আই লাভ ইউ তে, অ্যান্সার মিতে। আচ্ছা কি করে তুমি আমায় বুঝবে বলো? চমকে গেল তে। এই প্রথম জাংকুক তাকে তে বলে সম্বোধন করলো, যে মানুষটা তাকে কত নামে ডাকে, যেমন শ্যামা পাখি, তে পাখি, আর কত নামে দেখেছে, কিন্তু এখন তের এই করুণ কণ্ঠ মুহূর্তে তের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সে জাংকুকের অনুভূতি বুঝতে পেরেছে, জাংকুক তাকে ভালোবাসে নিজের চেয়েও বেশি। এটাও বুঝতে পারছে জাংকুক তাকে ছাড়া কতটা অসহায়। সাথে সাথে তে নিজের সকল জড়তা ভুলে জাংকুকের দু পায়ের উপর নিজের দু পা রেখে জাংকুকের কপালে কপাল ঠেকলো। তারপর দু চোখ বন্ধ করে সরাসরি বলে ফেললো, আমিও ভালোবাসি আপনাকে। হ্যাঁ, সেই প্রথম থেকেই। আই লাভ ইউ টু মিস্টার জিওন। জাংকুক এক নিঃশ্বাসে বলে দিল তে। তের কথায় অবাক হলেও মুখে বিজয়ের হাসি, সে হাসি যেন বিশ্ব জয় করেছে সে। মুখের হাসিটা চওড়া করে তেকে বলে উঠল, সত্যি বলছো তে পাখি? আর ইউ সিরিয়াস? এবার বেশ লজ্জা পেল তে। এমনিতেই যে কাজ করলো তাতে তার
অবস্থা যায় যায়। এখন জাঙ্কুকের প্রশ্নের উত্তর দেবে কি করে সে? সে তো সিরিয়াসলি জাঙ্কুককে ভালোবাসে। তার নীরবতা দেখে জাঙ্কুক মনটা খুশিতে তড়া করে লাফিয়ে উঠল। আমার প্রপোজাল অ্যাটলিস্ট তুমি অ্যাকসেপ্ট করলে। আই এম হ্যাপি টুডে বলেই মুহূর্তে দেখে করে তুলে নিল জাঙ্কুক। কি করছেন, কি পড়ে যাব? কথা বলার আগেই তেগে চুপ করে দিল জাঙ্কুক। নো মোর ওয়ার্ডস, জাস্ট এনজয় দিস মোমেন্ট। জাঙ্কুকের কথায় চুপ হয়ে গেল তে। সেও তো উপভোগ করতে চায় তার ভালোবাসার প্রথম দিন, তাই চুপ করে জাঙ্কুকের কর্মকাণ্ড দেখছে। কখনো এতটা কাছে আসেনি কোনো পুরুষের, তাই ফিলিংসটা একটু বেশি রোমান্টিক ওর জন্য। এভাবে সূচনা হলো নতুন একটি বিশুদ্ধতম ভালোবাসার। সকাল সকাল জাঙ্কুককে নিজের রুমে দেখে চমকে গেল তে। আচমকা এমন সময় তার রুমে ঢুকবে সেটা সে ভাবতে পারেনি। তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। দরজা হেলান দিয়ে তের উদ্দেশ্যে বলে উঠল, দেখা শেষ? জাঙ্কুকের কথায় হুঁশ এলো তের। চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, সকাল সকাল আপনি আমার রুমে কি করছেন? আমার জান পাখিকে দেখতে এলাম তোমায় ঘুমিয়ে থাকতে কেমন লাগে। মানে এত কিউট করে মানে বলো না তো, এমনিতেই তোমাতে বিভোর হয়ে আছি। এই কিউট কিউট কথায় আবারও প্রেমে মত্ত করে দিবে নাকি? বলেই এগোতে লাগলো তীরের দিকে। জাঙ্কুকের এরূপ আচরণে তীর গালে স্পষ্ট লজ্জা ভাব ফুটে উঠল। গালের দুপাশ লাল হয়ে এলো, কিন্তু পরক্ষণে জাঙ্কুকের এহেন কাণ্ডে তীর চক্ষু চরক গাছ। কারণ জাঙ্কুক ঠিক তীর সামনে ঘোর লাগা দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। কাপা কাপা গলায় বলল, জাঙ্কুক কন্ট্রোল ইউর সেলফ। বলতেই নো মোর সিঙ্গেল ওয়ার্ডস জাঙ্কুক বলে উঠল। জাঙ্কুক প্লিজ এমন করবেন না। বলতে না দিয়েই জাঙ্কুক সদ্য তের ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। অতঃপর সে হারিয়ে গেল তের মাঝে। রাত 12:45 জাঙ্কুকের ভাবনায় ব্যস্ততে ভাবছে কেমন করে সে জাঙ্কুকের প্রেমে পড়ে গেল সে নিজেও জানে না। কেমন করে জাঙ্কুক তার প্রতি এত মত্ত হলো সেটাই তার অজানা। আর তার প্রতি জাঙ্কুকের এমন ভালোবাসা থেকে এক অন্য জগতে হারিয়ে নিয়ে যায়। হঠাৎ মেসেজের আওয়াজে ভাবনার ছেদ পড়ল তের। মোবাইলের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে হাসি ফুটল, যেটা হয়তো কারো জীবনকে ধ্বংস করতে যথেষ্ট। মেসেজ আসার ঠিক 5 মিনিট পরে ব্যক্তিটির কল। তে কোথায় তুই, বাসায় নাকি? আজব ব্যাপার, রাত 12:50 আমি বাসায় থাকবো না তো কোথায় থাকবো? আরে তুই তো দেখে রাখতে পারিস, জানতাম না তো। সবিন তোর হাতের কাছে পাইলে এখন আলু ভর্তা বানাতাম, তোর গোষ্ঠীর ষষ্ঠী কিলাই আমি। আর কইতাম না বোন, মাফ কর। কেমনে মাফ করুম? বেককলের মতো কথা কেন বলস? আর কমো না। আর যেটার জন্য ফোন করেছি সেটাই বলা হলো না। শোন, যে এখন ওই বাড়িতে আছে মানে আব্বুর ছদ্মবেশ ধরে সবিন বিশেষ ইনফর্মার থেকে পাওয়া সকল খবর অক্ষরে অক্ষরে বলে দিল। তে ঠোঁটের কোণে হাসিটা আরো চওড়া হলো। সব কথা শোনার পর তে বলল, তাহলে আমাদের পরিকল্পনা মতন এগোতে হবে। আচ্ছা এখন রাখি, কেউ দেখে ফেলবে। বলে ফোন রাখতেই জাঙ্কুক তের রুমে প্রবেশ করলো। সোফায় বসতে বসতে তের উদ্দেশ্যে বলে উঠল, কেউ দেখুক আর না দেখুক আমি কিন্তু সবই দেখেছি আর শুনেও নিয়েছি। বাই দ্য ওয়ে, সবিনের সাথে কথা হয় কিভাবে? মানে? তের ভয় হতে লাগলো জাঙ্কুক সব জেনে ফেললো সেটা শুনে। তাহলে কি তার কাজে জাঙ্কুক বাধা হয়ে দাঁড়াবে? তার ভাবনার মাঝে জাঙ্কুক বলে উঠল, তে ঘাবড়ে গেছো? ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ ইন এভরি মোমেন্ট। আমি জানি তুমি হয়তো আমায় বিশ্বাস করতে পারছো না, তবে আমি তোমায় বলছি, ট্রাস্ট মি। আমি যেটুকু জানি তুমি হয়তো তাও জানো না। সো আমরা এক হয়ে কাজ করলেই কেউ আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবে একটা খবর শুনে নাও, আই মিন তোমার কাজিন, মামাতো কাজিন নিহারিকা এখন তোমার বাসায়, যে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। তাই আমাদের যৌথভাবে একটা খলনায়ককে কঠোর শাস্তি দিতে হবে। উইল ইউ অলওয়েজ বি মাই সাইড অল দ্য টাইম? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল।
জাংকুক কি বলছে সেটা সম্পূর্ণটাই তার মাথার উপর দিয়ে গেছে, তবে এটা নিশ্চিত হলো যে জাংকুক তাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। দ্যাটস মিন সে তের প্রত্যেকটা কাজেই হেল্প করবে বলে প্রমিস করেছে। তের অবাক চাহনিতে জাংকুকের মনে সন্দেহ জাগলো যে তে তাকে হয়তো বিশ্বাস করতে পারছে না, তাই সে তের পাশে গিয়ে বসে ওর দু গালে আলতো করে হাত রাখলো। তারপর তাকে তার মুখোমুখি করে বসিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলো, তে তুমি আমাকে ভালোবাসো? টেক দিস সিরিয়াস। কি বলছেন জাংকুক আপনি এটা? আমি আপনাকে সত্যিই ভালোবাসি, অ্যান্ড দ্যাটস সিরিয়াসলি। তাহলে আমাকে বিশ্বাস করতে কি সন্দেহ আছে? তবে কথা দিলাম তোমার বিশ্বাসের খেলাপ কখনো করব না, ট্রাস্ট মি তে। আমি আপনাকে সবসময় বিশ্বাস করি। তে তুমি কি জানো আমি তোমার কে হই? হুবু বর হন আর কি, বলে লজ্জা মাখা হাসি দিল জাংকুকের বুকে মুখ গুজে। তবে আরও যে একটা পরিচয় আছে, আম্মুর বোন, আন্টির মেয়ে তুমি, মানে তিনি আমার খালামণির সাথে হবু শাশুড়ি মাও। আর তুমি আমার সেই খালাতো কাজিন যার সাথে আমার 5টা বছর কেটেছিল। তার চেয়ে বড় কথা হলো তুমি সবসময় আম্মুকে বলতে না তোমার একটা মিষ্টি খালামণি ছিল। আম্মুই তোমার সেই খালামণি। জাংকুকের কথায় চোখ চিকচিক করে উঠলতে সে জানতো না যে যিশু বেঁচে আছে। তবে সবিন ওকে বলল না সেটা, সে মনে মনে বলতে লাগলো, সবিন না, তুই কাল একবার কল কর, তোকে আমি খাইছি। এটা ভেবে খুশি লাগছে যে তার গঙ্গা ফড়িং এখন তার বাড়িতেই আছে। কি ভাবছো তে পাখি? না না, মানে ভাবছি সবিন আমাকে সেটা বললো না কেন, কারণ সেটা মানা আমি করেছিলাম, তাই তাকে বলেছিলাম সেটা আমিই তোমাকে বলবো। আচ্ছা ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। তের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে জাংকুক নিজ রুমে চলে গেল। আমার ইনফর্মার আমাকে খবর দিয়ে জানালো, যতটুকু খবর দিল তে বর্তমানে জাংকুক নামক একটা ছেলের বাসায় আছে। কি? ওই যে শিল্পীটা যে তেকে কনসার্টে প্রপোজ করেছিল? আরেক দফা চমকে গেলেন যে হব। মনে মনে যেটা ভাবছিলেন সেটাই হলো, এখন তাদের পাতানো পরিকল্পনাতেই পানি ঢেলে দিল সব। মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে রইলেন উনি। কি করবেন তার চিন্তায় মগ্ন হয়ে গেলেন। একদম কথা বলবেন আমার সাথে, তুমি খুব পচা খালামণি। কিভাবে জানলি তুই? আমি বলেছি। পেছন ফিরে আরেক দফা চমকালেন তিনি, কারণ জাংকুক মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন তের কথা শুনে। আম্মু আর আব্বু এখনো বেঁচে আছেন, অ্যান্ড নাও দে আর ইন প্যারিস। খালামণি, আই নো এভরিথিং, কারণ সবিন আমাকে সবটা বলেছে, সাথে জাংকুকও বলেছেন। সবিনকে চেনো তো? মাথা নাড়ালেন তিনি, মানে চেনেন। অবাকের পর অবাক হচ্ছেন, আজ যেন তার অবাক হওয়ার দিন। তবে খানিকটা স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলেন, এত কিছু জানলে কিভাবে তোমরা? জেনেছি কোনো এক বিশেষ মাধ্যমে, তবে সময় হলেই জানিয়ে দেব। তে মা, রাগ করিস না আমার সাথে। আমি সবটাই জানতাম, এমনকি তোকেও চিনতাম, তবুও কাছে আনতে পারিনি ওই বদমাশ লোকটার কারণে। আর তোদের না বলারও কিন্তু কারণ রয়েছে কিছু। একটা কারণ এটাই যে কিছু কিছু সময় দেয়ালেরও কান থাকে, তাই। পিন পিন নীরবতায় ছেয়ে গেছে গত সপ্তাহ ধরে। সপ্তাহ খানিক ধরে নিতু ও তে কারো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পুরো শহর তন্ন তন্ন করে খোঁজার পরও তাদের কোনো হদিশ মিলছে না। জাংকুক ভেবেই নিয়েছে যে এটার মূল ষড়যন্ত্রকারী হলো নিতুই। নিশ্চয়ই নিতু তেকে কিডন্যাপ করেছে, না হলে কারো সাধ্য নেই এই কাজ করার। রাগে ক্ষোভে জাংকুকের যায় যায় অবস্থা। সেদিন নিজের বাবার অফিসে যাওয়ার জন্যই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল জাংকুক, কারণ তার বাবার পরিবর্তে তাকেই নিজেদের ব্যবসা সামলাতে হবে। তারই পরিপ্রেক্ষিতে জাংকুক নতুন এমডি হিসাবে অফিস সামলানোর দায়িত্ব নিতে হয়েছিল। আর সেদিনই অফিসে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিতেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল জাংকুক, যার ফলশ্রুতি সে তেকে সাথে করে ভার্সিটি পৌঁছে দিতে পারেনি, কারণ তের ভার্সিটি আরও অনেক পরে, ফলে তেকে একা ভার্সিটিতে যেতে হয়েছে। আর সেদিনই ঘটে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, তের মিসিং। আর সেদিনই তার বিশেষ ইনফর্মার তাকে এটাও জানিয়েছিল
তের মিসিং এর সময়ে নিতু গায়েব ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হয়েছিল জাঙ্কুকের। তার ভাবনাই তাহলে ঠিক, নিতু যে কিনা নিজের সবচেয়ে প্রিয় মানুষটির সাথে খারাপ ব্যবহার করতে ভাবলো না। পুরো এক সপ্তাহ ধরে শহরের প্রতিটা অলি গলিতে চিরুনি অভিযান চালিয়েও জাঙ্কুকের গার্ডরা তের কোনো খোঁজ পেল না। সবিন এই খবর জানার সাথে সাথেই বাবা মাকে নিয়ে বিডিতে চলে আসলো। সবাই একসাথে বসে সকলেই বেশ চিন্তিত। তাদের কথার মাঝে জাঙ্কুকের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নিতুর কান্না জড়িত আওয়াজ ভেসে আসলো। জাঙ্কুক ভাইয়া, আমাকে আর মিষ্টিপুকে বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে। ভাইয়া ডাক শুনে বেশ অবাক হলো জাঙ্কুক। যে মেয়ে তাকে বেবি জান আরো কত কি নামে ডাকতো, আর সেই মেয়ে কিনা ভাইয়া বলে ডাকছে। কোথায় তোমরা? আমরা জানি না, আপনি পারলে এই নম্বর ট্রেস করে চলে আসুন প্লিজ, ওরা আপনিকে খুব মেরেছে। নিতুর কথা শুনে মুহূর্তে জাঙ্কুকের মাথায় আগুন ধরে গেল। আমাদের এক সপ্তাহ ধরে বন্দি করে রেখেছে এখানে, তাদের বস আসলেই আমাদের মারবে। দরজার আড়ালে সবটাই শুনেছি আমি। আর কিছুক্ষণ আগে এই রুমে এসেছে একজন, তাকে আপনি পিছন থেকে একটা গাছের টুকরো দিয়ে আঘাত করার সাথে সাথেই আপু অজ্ঞান হয়ে যায়। আর কিছু বলতে পারলো না, তার আগেই মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। অফ হয়ে গেল মোবাইল। মিষ্টি আপু, এখন কি হবে জানি না রে বোন, তবে দেখবি জাঙ্কুক ঠিকই খুঁজে নেবেন আমাদের, তাই যেন হয়। আমি খুব খুশি যে মরার আগে হলেও আমার মিষ্টি আপুকে আমার কাছে পেয়েছি। চুপ, একদম চুপ, মৃত্যুর কথা একদমই বলবি না। পিছনের মানুষটার দিকে নজর দিতেই নিতু আর তে দুজনেই চমকে গেল, কারণ তাদের সামনে তের আপন ফুপা দাঁড়িয়ে আছে। ফুপা আপনি? কিসের ফুপা? কে ফুপা? পাশ থেকে বেরিয়ে এলো সুগা। সুগা আঙ্কেল, আপনি কি ভেবেছেন সকলেই অবলা? আপনাকে কেউ চিনুক আর না চিনুক আমি ঠিকই চিনতে পেরেছি, কারণ প্রতিটা গল্পের একজন মূল খলনায়ক থাকে, আর আমার গল্পে খলনায়ক যে আপনি। আপনি যে আমার বাবার যমজ ভাই সেটা আমি জানি। দুশ্চরিত্রের কারণে আপনাকে দাদুই বাড়ি থেকে বের করে দিয়েছিল। অনেক বেশি জেনে ফেলেছ তে। বাই দ্য ওয়ে, এখনই পৃথিবী থেকে বিদায় নিতে হবে বলি সুগা গুলি চালিয়ে দিলেন প্রথমে তের উপরে, যেটা সোজা এপার ওপার করে দিল তের দেহ। সেটা দেখে নিতু চিৎকার করে উঠল, মিষ্টি আপু বলে কান্নায় ভেঙে পড়ল। এর মাঝে উপস্থিত হলো জাঙ্কুক সহ আরো অনেকে, তাদের সাথে গার্ডরাও আছে। জাঙ্কুক তেকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে যেতে নিলে সবিন আটকে ধরে তাকে চোখের ভাষায় বুঝিয়ে দিল তাদের এখন কি করতে হবে। সুগা আর খালেদ চৌধুরী তারা দুজনেই তাদের নিজেদের স্বার্থের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে তাদের পাশের কারো উপস্থিতি টের পায়নি। সবাইকে ইশারা করলো তাদেরকে ধরে ফেলতে। তে এতক্ষণ অবচেতন হয়ে পড়ে থাকলেও হঠাৎ ওর হাত নড়তে দেখে জাঙ্কুক ছুটে ওর কাছে গেল। রুমে কাউকে ঢুকতে দেখে চমকে গেল তারা। চারদিকে তাকাতেই বিস্ফোরিত হয়ে গেল তাদের চোখ। জাঙ্কুকের লোকজন কালপিটদের ধরতে লাগলো। এইদিকে জাঙ্কুক তেকে পাস কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে এলো। জাঙ্কুকের শার্টটা তে শরীরে ভালোভাবে শক্ত করে বেঁধে দিয়েছিল আগেই। 37 মিনিটে তারা তে আর নিতুকে হাসপাতালে নিয়ে পৌঁছায়। তারপর তেকে নিয়ে পাস কোলে করে জাঙ্কুক ভেতরে ঢুকে পড়ে। ডাক্তারকে আগেই ইনফর্ম করে রেখেছিল। অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার বেরিয়ে আসলো। মিস্টার জিওন জাঙ্কুক, কাম ডাউন প্লিজ। আমরা জানি এখন যেটা করব সেটা হয়তো আপনারা আশা করবেন না, বিকজ শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এমন রোগীর অবস্থা বেশ সিরিয়াস হয়। আপনার মিসেসের অবস্থা খুবই ক্রিটিক্যাল হলেও বাঁচার চান্স ছিল প্রায় 79%, যার ফলে তিনি এখন বেশ সুস্থই আছেন। তবে ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন। সো আমরা সেটা বিবেচনা করে ওনাকে 2 দিন অবজারভেশনে রাখবো, মানে ওনার জ্ঞান ফেরার পর আরও 2 দিন। ঠিক 25 ঘন্টা পর জ্ঞান ফিরেছে তের। সকলের মাঝে খুশির ঝলক ছেয়ে গেল। পিট পিট করে চোখ খুলতেই তার মাকে দেখতে পেল সে। অবশ্য চিনতে অসুবিধা হলো না তার, কারণ সবিন আগে ওকে ওর মা বাবার ছবি দিয়েছিল মোবাইলে। তারপর থেকে প্রতিদিন একবার হলেও তাদের ছবি দেখে ঘুমাতে যেত সে। দীর্ঘকাল পর তার মাকে সামনে দেখে সামলাতে পারল না, গভীরভাবে জড়িয়ে ধরল। অতঃপর সকলে নিয়ে চলে এলো তেকে বাড়িতে। একদিন অবজারভেশনে রেখে ডক্টররা জাঙ্কুককে ইনফর্ম করলো যে
তে মোটামুটি 90% সুস্থ। তাকে বাড়িতে নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না। আসলে সেদিন গুলিটা তের কাঁধে লেগেছিল, তাই কোনো প্রবলেম হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সমস্যা দেখা গিয়েছিল। তে পাখি, জাংকুকের কথায় ধ্যান ভাঙল তের। সে এতক্ষণ মনে মনে ভাবছে হাসপাতালের সমস্ত ঘটনাগুলো। হ্যাঁ, তে এখন বেশ সুস্থ, তবে কাঁধে হালকা ব্যথা আছে। কি ভাবছো? এই তো আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত মুহূর্তগুলোর কথাই ভাবছি। কিভাবে কি হলো সেটা। ওহো, আর সব ভাবতে হবে না। এখন থেকে আমার সন্তানদের কি নাম রাখা যায় সেটা নিয়ে ভাববে, কেমন? যা, খালি এসব কথা আপনার। আর কথা নেই আপনার মুখে। এসব কথা বলি আমাকে বারবার লজ্জায় ফেলতে আপনার ভালো লাগে, তাই না? বলি লজ্জায় জাংকুকের বুকে মুখ লুকালো সে। ভালো লাগে যে তোমার এই লজ্জা মাখা মুখখানি দেখতে, তাই তো তোমায় এত লজ্জা দিই। খুবই ভালো লাগে গো আমার সভাপতি। বলি শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। এতটা শক্ত করে ধরলো যে যেন সে কোথাও পালিয়ে যেতে না পারে। আমিও ভালোবাসি আপনাকে, যেটা বলা যায় না, শুধুই অনুভব করা যায়। জীবনের প্রতিটা মুহূর্তে যেন আপনাকে কাছে পায় জাংকুক, সেই দোয়াই করি সৃষ্টিকর্তার নিকট। অবশ্যই পাবে। মিস তে, উপস, মিসেস জিওন। মিসেস হলাম কবে? এখনো তো বিয়েই হয়নি, তাহলে মিসেস বললেন কেন? জাংকুকের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে বলল তে, সাথে কোমরে দুহাত দিও। তোমাকে না এখন সেই ছোট্টবেলার তের মতোই লাগছে। সেই স্টাইল, যেমন করে তুমি আমার দিকে ছোট্টবেলায় তাকাতে তখন পেতনির মতো লাগলেও এখন কিন্তু হেব্বি লাগছে গো মিষ্টি বউ। বলি চোখ টিপ মারল জাংকুকে। জাংকুকের এমন কাণ্ডে তো সেরকম লজ্জা পেল তে। বেচারি লজ্জায় একদম মাথা নিচু করে নিল। বউ ডাকটা শুনে তার শরীরে আলাদা একটা শিহরণ বয়ে গেল, যেটা প্রত্যেকটা মেয়েরই হয়। কেননা তার প্রিয় মানুষের মুখ থেকে এমন ভালোবাসাময় শব্দ আলাদা অনুভূতি প্রকাশ করে, যেটা কার না শুনতে ভালো লাগে। তের ক্ষেত্রেও সেই অনুভূতি প্রকাশ পেয়েছে। সেও চায় তার প্রিয় মানুষটা তাকে এমন করে সারাটা জীবন ধরে ভালোবাসুক। জাংকুকের ছোঁয়ায় ধ্যান ভাঙল তার। লজ্জা পেলে গো বউ? থাক, লজ্জা পেও না। আজ আমি তোমার পছন্দের সেই গানটি গাইবো। কোনটা গাইলেই শুনতে পাবে। বলি তেকে টুপ করে কোলে বসিয়ে তারপর গিটারের সুর তুলল। তার প্রিয় গানটার কথাও সে মনে রেখেছে। জাংকুকের প্রতি তার ভালোবাসা দ্বিগুণ হারে বেড়ে গেল, সাথে শ্রদ্ধাও। জাংকুক না দেখলেও সে বুঝতে পারছে তে তার দিকে তাকিয়ে আছে। গান শেষ করে জাংকুক গিটারটা সাইডে রেখে তেকে দাঁড় করিয়ে তের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। সাথে সাথে তে কেঁপে উঠল, আঁকড়ে ধরলো জাংকুকের পাঞ্জাবি। জাংকুক তেকে তার থেকে আলাদা করলো, তারপর বলল, যাও ঘুমিয়ে পড়ো। আগামী 2 দিন পর কিন্তু আমাদের বিয়ে, সো এখন ভালো করে ঘুমাও, না হলে ঘুমানোর সুযোগ পাবে না। বলে জাংকুক টেডি স্মাইল দিয়ে তের মুখের সামনে দরজা লাগিয়ে দিল। প্রথমে বুঝতে না পারলো, পরক্ষণেই বোঝা মাত্রই জাংকুককে যা ইচ্ছে তাই গালি দিতে দিতে তার রুমের দিকে এগিয়ে গেল তে। আজ তে আর জাংকুকের বিয়ে। প্রতিটা কোণে কোণে যেন আনন্দ উৎসবে ভরপুর। তার উপর বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, কারো খুশির রেশ যেন কাটছেই না। পরিবারের সকলেই খুশিতে আত্মহারা। অনেক কষ্টে কাজিনদের বুঝিয়ে শুনিয়ে বাসর ঘরে ঢুকলো জাংকুক। বিছানার উপর চোখ পড়তে দেখতে পেল ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে তে। তার চারপাশটা বেলি আর গোলাপের পাপড়িতে ভরপুর। জাংকুককে আসতে দেখে খাট থেকে নেমে জাংকুকের সামনে গেল তে। যাওয়া মাত্রই জাংকুকের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল তের। উফস, অনেকক্ষণ পর বউটাকে পেলাম। আজ আর ছাড়বো না বউ তোমাকে। চলো জান পাখি, বাসর শুরু করে দিই। এই একদমই না, আগে নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করবেন, তারপর বাকি সবটা। তার মানে নামাজের পর সবকিছু করতে দিবে? ধ্যাত, কথা না বলে উজু করে আসুন। হ্যাঁ বলে জাংকুক ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তারপর তারা নামাজ দিয়ে তাদের বৈবাহিক জীবন শুরু করলো। তারপর জায়নামাজ গুছিয়ে রাখতেই জাংকুক তেকে কোলে তুলে নিল। আরে কি করছেন? পড়ে যাব তো? বিশ্বাস আছে? হ্যাঁ আছে।
তাহলে বলছো যে না এমনি আর কি। বিশ্বাস রাখো, ঠিক এভাবেই সারা জীবন এমন করে আগলে রাখবো তোমায়, ঠিক এভাবেই বউ পাখি। কখনো আমায় ভুল বুঝবেন না তো, কখনো না। তোমার নেশায় মত্ত হয়েছে কি ভুল বোঝার জন্য? সারা জীবন আগলে রাখার জন্যই তো আমি তোমার নেশায় মত্ত হয়েছি টিয়া পাখি। অতঃপর দুজন একে অপরের প্রতি ভালোবাসা স্বীকার করলো। হারিয়ে গেল ভালোবাসার এক গভীর সাগরে, যেখানে শুধু পবিত্র ভালোবাসার সন্ধান মিলে। এভাবেই গাঢ় হোক তাদের ভালোবাসা। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আর যারা তে এবং তের পরিবারের সাথে ষড়যন্ত্র করেছিল, তারা এখন জেলের ঘানি টানছে। আর তে তার বাবা মা এবং ছোট ভাইটাকে পেয়ে গেল।